আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে ২১শে ফেব্রুয়ারির মতো রাষ্ট্রীয় দিবস পালন করতে হলো নতুন সরকারকে। বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরের দায়ে পড়ে ফুল দিতে যাওয়া, মোনাজাতের রাজনীতি, অধ্যাপক ইউনূসের আমলের মতো রাষ্ট্রপতি থেকে বিচ্ছিন্ন থেকে শ্রদ্ধা জানানো এবং মব সন্ত্রাস জিয়ে থাকা, এমন বহু বিতর্ক এক রাতেই ছড়িয়ে পড়েছে নানা মহলে। রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের মতোই রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বরাবরের মতো শহীদ মিনারে মব সন্ত্রাস চালালেও মব ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। মবের শিকার থেকে বাদ পড়েননি নতুন সংসদ সদস্য, যেটি করেছে সরকারি দলের নেতারাই। জয় বাংলা স্লোগান দিয়ে ফুল দেওয়ার অপরাধে দেশের ২টি জেলায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এসব কিছুর বাইরে জামাতের ফুল দেয়া আর মোনাজাতের রাজনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের রাষ্ট্রীয় আচারের ইতিহাসে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে আসাটা ছিল এক অলিখিত নিয়ম। অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ব্যত্যয় ঘটে সেই নিয়মের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদকের কমিশনার ছিলেন, তখন পদ্মা সেতু ইস্যুতে অধ্যাপক ইউনূসের অনেক কাহিনী বের করে নিয়ে এসেছিলেন। অধ্যাপক ইউনূস মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিতে বাধ্য হলেও সেই ক্ষোভের কারণে রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাইতেন না। বিশেষ করে জাতীয় দিবসগুলোতে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন। এমনকি এই মুখোমুখি দেখা এড়ানোর জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেননি। ধারণা ছিল অধ্যাপক ইউনূসের যুগের অবসান হয়েছে, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রগুলো স্বাভাবিক আচরণে ফিরে যাবে। কিন্তু নতুন সরকারের আমলে ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদাভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক ইউনূস যখন রাষ্ট্রপতিকে এড়িয়ে চলতেন, তখন সমালোচকরা বলেছিলেন এটি রাষ্ট্রীয় সংহতির পরিপন্থী। রাষ্ট্রপতি রাত ১২টা ১ মিনিটে ফুল দেন এবং তার চলে যাওয়ার পর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে আসেন। তবে শহীদ মিনারের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ডক্টর শফিকুর রহমানের উপস্থিতির ধরন। তিনি এবার কেবল জামাতের আমির হিসেবে নয়, বরং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক, একটি বিষয় লক্ষণীয়, জামাত ইসলামী দলগতভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি, কিন্তু তাদের আমির ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে ফুল দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে একে রাষ্ট্রীয় আচারের অংশ বা স্টেট প্রোটোকল হিসেবে বর্ণনা করেছেন। জামাত দীর্ঘকাল ধরে শহীদ মিনার বা মূর্তি কেন্দ্রিক শ্রদ্ধাকে ধর্মীয়ভাবে নাজায়েজ বা বিতর্কিত বলে এড়িয়ে চলেছে। কিন্তু ২০২৬ সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারা সংসদের প্রধান বিরোধী দল, তখন সেই অবস্থান থেকে সরে আসা বা অন্তত কৌশলগত নমনীয়তা দেখানো ছাড়া তাদের গতি নেই। এর আগে ২১শে ফেব্রুয়ারিতে জামাতের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হলেও ৫২ ভাষা আন্দোলনের ৭৪ বছরের দলের কোনো আমিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে এবারের উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শহীদ মিনারে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সহ জোটের অন্যান্য নেতারা। পুষ্পস্তবক অর্পণের পর বিরোধী দলীয় নেতা হিসেবে মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামাতের আমির। এতদিন কেন জামাত শহীদ মিনারে আসেনি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা তার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে তাকে আসতে হবে, তাই তিনি এসেছেন। জামাতের আমিরের বক্তব্য থেকে স্পষ্ট তিনি আসলে বাধ্য হয়েই শহীদ মিনারে গিয়েছিলেন। শহীদ মিনারে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন জামাত কি এখনো শহীদ মিনারে ফুল দেয়াকে নাজায়েজ মনে করে, তখন আমিরের বিরক্তি ছিল দেখার মতো। তিনি প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে বলেন, এমন একটি পবিত্র দিনে আপনি এ ধরনের প্রশ্ন কেন করছেন? এই উত্তরটি মূলত একটি ইলেকট্রিক শক এড়ানোর কৌশল। তিনি পুরনো বিতর্কগুলোকে খুঁচিয়ে তুলতে চান না, বরং বর্তমানে সংসদীয় বিরোধী নেতা ইমেজটিকে আরো পোক্ত করতে চান। জামাতের এই দ্বিমুখী অবস্থান, অর্থাৎ দলগতভাবে না গিয়েও ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে যাওয়া দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের
অস্বস্তি তৈরি করেছে। এই কারণে প্রস্তুতি না থাকা সত্ত্বেও ডাকসু নেতাদের তড়ি ঘড়ি করে শহীদ মিনারে যেতে দেখা গেছে। আবার জামাতের আমির যখন বিদায় নিচ্ছিলেন তখন রাজাকার রাজাকার বলে অনেককে দুধুনি দিতে শোনা গেছে। এবারে 21শে ফেব্রুয়ারিতে জামাতের আমিরের ফুল দেওয়ার চেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে মোনাজাতের রাজনীতি। শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাধারণত 1 মিনিট নীরবতা পালন করা বা খালি পায়ে বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল গত 74 বছরের রীতি। কিন্তু 2026 সালে দেখা গেল এক বিশাল পরিবর্তন, মোনাজাতের আওয়াজ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উভয়ই ফুল দেওয়ার পর মোনাজাত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসে প্রথমবারের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ভাষা শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এই মোনাজাত নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে শহীদ মিনার একটি সেকুলার বা অসাম্প্রদায়িক প্রতীক, যেখানে সকল ধর্মের মানুষের সমান প্রবেশাধিকার আছে। সেখানে কেবল ইসলামী পদ্ধতিতে মোনাজাত করাটা এক সার্বজনীন চরিত্রকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ক্ষমতাসীনদের সমর্থকদের মতে যেহেতু ভাষা শহীদদের অধিকাংশই মুসলমান ছিলেন, তাই তাদের জন্য দোয়া করাটা একটি স্বাভাবিক ধর্মীয় এবং মানবিক দায়িত্ব। মজার ব্যাপার হলো জামাতের আমির এবং তার সঙ্গীরাও একইভাবে মোনাজাত করেছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, শহীদ মিনার এখন আর কেবল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি রাজনৈতিক উপাসনালয়ে পরিণত হয়েছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতির একটি ইসলামিক টার্ন, যেখানে প্রতিটি জাতীয় অনুষ্ঠানের সাথে ধর্মীয় অনুষঙ্গ যোগ করে সংখ্যাগুরু জনমতের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা চলছে। ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ একসময় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ছিল, তা এখন ধর্মীয় পরিচয়ের সাথে সন্ধি করতে বাধ্য হচ্ছে। দর্শক, মোনাজাতের রাজনীতি নতুন সংযোজন হলেও নতুন সরকার আমলে পুরনো সেই মব সন্ত্রাস কিন্তু রয়ে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিরুদ্ধে শহীদ মিনারে মব হয়েছিল। ইউনূসের পালিত পুত্ররা তখন 2025 সালে স্লোগান তুলেছিল, গো ব্যাক চুপ্পু। রাষ্ট্রপতির বিরুদ্ধে এবার তেমন কোনো মব বাহিনী না থাকলেও মব সন্ত্রাসীদের কাছ থেকে রেহাই পায়নি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এমনকি সদ্য বিজয়ী সংসদ সদস্য রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উপর শহীদ মিনারে হামলার ঘটনাটি ছিল রাজনৈতিক পরিহাসের এক চূড়ান্ত পর্যায়ে। শ্রদ্ধা জানাতে রাত 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদিতে সামনে দাঁড়িয়েছিলেন এমপি রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকেরা। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ফুল দিতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন। ঘটনার পর রাত 12:30টার দিকে এমপি রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকায় অবরোধ করে এই ঘটনার বিচার দাবি করেন। দর্শক, রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদের কন্যা। অলি আহাদ ছিলেন সেই ব্যক্তি যিনি 1952 সালের 20 ফেব্রুয়ারি রাতে 144 ধারা ভাঙার পক্ষে 4 জন ভোটদাতার একজন। এমন এক বীরের কন্যা যখন শহীদ মিনারে তার পিতার আন্দোলনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যান, তখন তাকে সরকারি দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়। হামলার পর রুমিন ফারহানার সমর্থকেরা সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের যেমন ক্ষতি হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। দেশের অনেক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এদের বেশিরভাগই গভীর রাতে শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে 6 জন ও গাইবান্ধায় 2 জনকে আটকের খবর পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের টেবিল হান্ট এখনো বলবৎ আছে নতুন সরকার আমলে, যেখানে শহীদ মিনারে ফুল দেওয়া এখন একটি আইনি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ নো এন্ট্রি লেখা ব্যানার টাঙিয়েছিল কিংস পার্টির সদস্যরা। সাধারণ মানুষ সেই ব্যানার ছিঁড়ে ফেলে। দর্শক, অধ্যাপক ইউনূসের এই কিংস পার্টি শহীদ মিনারের মব সন্ত্রাস চালিয়েছে জাতীয় পার্টির উপরে। এটি যেন অধ্যাপক ইউনূসের আমলের সেই ধারাবাহিকতারই প্রতিফলন, যেখানে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে কার্যত নিষিদ্ধ রাখা হয়েছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত 2টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। এক পর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারের শ্রদ্ধা না জানিয়ে এলাকা ছাড়েন। দর্শক, শহীদ মিনারের মতো একটি পবিত্র জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি থেকে অধ্যাপক ইউনূস বিদায় নিলেও তার রেখে যাওয়া মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শহীদ মিনারের ভাব গাম্ভীর্য কি রাজনৈতিক দলাদলিয়ার মব সন্ত্রাসের কারণে ক্ষুণ্ণ হয়নি? ভাষা আন্দোলনে যারা সকল মত ও পথের ঐক্যের ডাক দিয়েছিলেন, আজ সেই ভাষার মাসি রাজনৈতিক ভিন্ন মতকে পিটিয়ে বা হ্যারাসমেন্টের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা চলছে। অধ্যাপক ইউনূস যেটি প্রতিষ্ঠা করেছিলেন তারেক রহমানের আমলের শুরুতে সেটি দেখা গেল আরো একবার। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বলেছেন মব সন্ত্রাস আর চলবে না, সেই ঘোষণা আসলে বাস্তবায়িত হবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেন আমার এই কথাগুলো, অন্যদেরকে শুনতে উৎসাহিত করেন তাদেরকে, এবং বলবো আপনারা সাবস্ক্রিপশন করতে থাকেন। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। তারপর ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি বলছি যে আওয়ামী লীগ একটু ধৈর্য ধরো। এই কথাটা কেন বলছি জানেন? শুধু আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম সংগঠন যারা আছে, ভাতৃপ্রতিম সংগঠন এবং এদের সকলকে, সকল তৃণমূলের নেতাকর্মীদেরকেও আমি বলছি, যদিও হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি এটা বলার, শুভচিন্তক হিসেবে বলছি, আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে বলছি, আওয়ামী লীগের দালাল হিসেবে বলছি, বঙ্গবন্ধুর দালাল হিসেবে বলছি। আমার কোনো চাহিদা নেই বাংলাদেশে কালকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমি যে মন্ত্রী হব না, বা আপনার কষা জাহিদের মতন আমি যে উপদেষ্টাও হব না, কোনো নেতাও হব না, ওরকম কোনো ইচ্ছা আমার নেই। এতদিন হয়নি, আর এখন শেষ বয়সে মৃত্যুর আগে হওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাদের কাছে শুধু অনুরোধ এটা কি জানেন, যে একটু ধৈর্য ধরেন। যেমন দেখেন 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছিলেন কি, যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, নো ভোট নো ভোট। যে ব্যালেটে নৌকা নাই সেই ব্যালেটে ভোট নাই। কিন্তু মজার জিনিস ছিল, নেত্রী কিন্তু বলে না যে নির্বাচন প্রতিহত করেন। যদি প্রতিহত করার কথা বলতো, আমরা কিছু না পারলাম তো 150 কেন্দ্র তো জ্বালাইতে পারতাম সারা বাংলাদেশে, একদম কিচ্ছু না পারলে 150 কেন্দ্র জ্বালাইতে পারতাম না? পারতাম। এতে কি লাভ হইতো? আমাদের আরও 2-4-5 হাজার ছেলে পেলে ধরা খাইতো, হয়তো 2-4-10 জন আরও মারা যাইতো, এই তো। কিন্তু যেই টেকনিকে নেত্রী খেলে দিলেন, বাংলাদেশের 75% লোক সেই টেকনিকটাই ফলো করলেন, সকলে ঘরে বসে গেলেন, ভোট দিতে যায় নাই। রাইফেল বন্দুক মাইকিং করেও মানুষকে নেওয়া যায় না ভোট কেন্দ্রে। এরপরও তথাকথিত একটা ভোট হয়েছে, সেইখানে এখন ক্ষমতার আসনে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া, এবং উনি বসার সাথে সাথে কি হয়েছে দেখেন, সারা বাংলাদেশে আকাশ বাতাস, নদী নালা, খাল বিল, পশু পাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় এখন তারেক জিয়া তারেক জিয়া। তো এই হাইপটা বা এই সিস্টেমটা এটা আরও 1-1.5 মাস থাকবে। তার মানে এখন যেখানেই যাবে তারেক জিয়া, সেখানেই তারেক জিয়া, লক্ষ কোটি মানুষ দেখবেন। এদের মধ্যে 2-4% নর্মাল লোক, 50% ধরেন বিএনপির লোক,
30% ধরেন আম জনতা, সাধারণ লোক, এরা সবাই দাঁড়াবে। এরা সবাই কিন্তু ভোট দিছে তা না, কিন্তু এখন একটা ওই যে জোয়ারের কারণে এটা বলবে। যেমন ধরেন ইউনূসের এই 18 মাসের এই অত্যাচারের কারণে মানুষ মুখ ফুটে বলতে পারুক আর না পারুক, সবাই কিন্তু চিন্তা করছে যে আগেই ভালো ছিলাম, এটা একটা জোয়ার ছিল। তো আমার কথা হচ্ছে, আমরা এই 18-19 মাস কেয়ামত গেছে আওয়ামী পরিবারের উপরে, সমস্ত আওয়ামী পরিবারের উপরে এবং বাংলাদেশের জনগণের উপরে। সেই কেয়ামতটা ধাক্কায়া মাক্কায়া আমরা পুলসেরাতের কাছাকাছি আসছি, পুলসেরাতের কাছাকাছি চলে আসছি। এখন যে নির্বাচন হয়েছে, ওই যে বললাম আপনাকে, এখন চতুর্দিকে এটা, এরপরে এখন নির্বাচনটা হয়েছে, ভাই নির্বাচনে বিএনপি জিতছে, আমরা জিতছি? আমরা জিতি নেই। পঞ্চগড়ে আমাদের একটা অফিস খুলে দেওয়ার পরে মনে যেন এটা অ্যালার্জির মতো সারা বাংলাদেশে ছেড়ে গেছে। কোনো জায়গায় যে 4 জন, কোনো জায়গায় 5 জন হেলমেট পইরা, ওই মাস্ক পইরা, চেহারা ঢাইকা, হঠাৎ করে যায় ফজরের নামাজের পরপর একটু আলো ফুটছে, ওখানে যায় জয় বাংলা জয় বাংলা ফাতাকা লাগায় 10-12টা ছবি তুলে ফেসবুকে, আমরা দখল নিয়েছি। কিন্তু পিছনে যদি একটু খেয়াল করেন, সবগুলো এখন তালা লাগানো আছে। আপনাদের কে বলছে ভাই এই দখলবাজির দেখাইতে? কোনো কথা আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার যেটা কথা, একটু যদি আপনারা খেয়াল করে শুনেন, যে আমাদের প্রায় এখন 60 থেকে 1 লক্ষ কর্মী সমর্থক আমার ভাই বোনেরা জেলখানায় আছে। ওদেরও প্রচণ্ড দুর্দিন চলতেছে। এমনও তো, এই গতকালকেও ফেসবুকে একটা মেয়ে, সে বিভিন্ন সময় আওয়ামী লীগের কথা বলতে, সে গেছে 6 মাস ধরে জেলে, বাচ্চা মেয়ে, খবর নেওয়ার কেউ নেই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে তার জন্য। এখন 2-4 জন নাই মারছে, আমরা খবর নিচ্ছি, কিন্তু খবর নিবে কিনা জানি না, আর যদি নেয় তো ভালো কথা। এখন এরা জেলে আছে, তাহলে আমাদের এখন দরকার কি, যে একটা সরকার যেন তেন সরকার বসছে। প্রথম শর্ত হচ্ছে যে আইনের শাসন। তো আইনের শাসন 100% করবে এরকম বিশ্বাস তো করি না, 10% করুক। কোর্টগুলোতে আমাদের আইনজীবীরা যাক, চলতে থাকুক। এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট, সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক। এদেরকে বের করলে একটা হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন? প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠে নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়? জামিন দিলে আপনি হয়তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। কারণ জামিন হওয়ার জন্য কি করতে হবে? জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3-4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং এটা করে ভাইগে আসতেছি। ভাইগে আসার পরে কী দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিঠটা আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে। আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিসের ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখাও বিএনপি, তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। তা আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে, এত 19 মাস যেহেতু দেখতে পারছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না, এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে
স্বীকার করে। দেখো চার পা দিয়ে খুব সুস্থি ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়া বৈশা থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যায় পাখিটা ধরতে পারবেন, কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান সব আকাশে উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। তা অবস্থাটা সেম। এই যে আপনারা যেই সব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো। অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়া তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগাইয়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধৈর্য এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কিছু জানেন মিছিল সাগর পাড়ে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে দুই একটা টুকটাক গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নেই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে শুনাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। তো এই জন্যই বলি, তো এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন আপনার, আজকেও বিএনপির ছেলেপেলেরা কোথাও কোথাও আমাদের ছেলেপেলেদের মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যায় মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলাপান তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন। আপনারা আবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে। এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি কি করছে, কি কি হইতেছে এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগকে খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক কারো তালে পইরা হোক করতেছেন। And আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে, কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কত হচ্ছে যে আমরা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেস্তে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেস্তে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেস্তে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। শুধু আমি আগে এলাকাতে আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে ওই অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে এই শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশনা, তখন উনাই দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম, আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলোর অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করবে যে না, আমরা আগে কর্পোরেশন উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই? এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন?
তখন কেন উদ্বোধন করেন না অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। তো এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন, না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে, নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেত্রী তো নির্দেশনা দেন নাই। কার নির্দেশে, কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। যদি কেউ পারেন আমাকে একটু বুঝাই বললেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।